This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. শঙ্করদেব, ভবিষ্যৎ কি এই বিলের? তো আজকে জেপিসিতে মানে যৌথ পার্লামেন্টারি কমিটিতে এটা পাঠানোর মধ্যে দিয়ে এর একটা উত্তর আছে। সেই উত্তরটা হচ্ছে যে ইমিডিয়েটলি কালকেই পরশুই বা 6 মাসের মধ্যেই এই বিল পাস হবে না। এখন এই বিল নিয়ে পার্লামেন্টারি কমিটিতে আরো ডেলিবারেশন হবে, তারপরে সেই কমিটি রিপোর্ট দেবে, সেই কমিটি রিপোর্ট নিয়ে আবার আলোচনা হবে, তাতে কিছু সংশোধন প্রস্তাব আসবে, সেগুলোকে আবার ইনক্লুড করা হবে। সুতরাং এটা লং টার্ম প্রসেস, ঠিক আছে। যদিও বা আমি ধরে নিই তর্কের খাতিরে এই বিল খুব দ্রুত পাস হয়ে গেল, আরো 1 বছরের মধ্যে পাস হয়ে গেল, এর ইমপ্লিমেন্টেশনটাও খুব চ্যালেঞ্জিং। আমরা দেখবো যে লোকসভা ভোটেই যে গোটা দেশে একসঙ্গে ভোট করাতে গিয়ে ইলেকশন কমিশন নাকানিচোবানি অবস্থা পায়, যে দক্ষিণ ভারতে ভোট করে পশ্চিমবঙ্গে আবার কেন্দ্রীয় বাহিনী পাঠানো ইত্যাদি প্রভৃতি একটা লং প্রসেস। সেইখানে গোটা দেশ জুড়ে বিধানসভা ভোট এবং লোকসভা ভোট একসাথে করা, এবং পরবর্তীকালে বলা হয়েছে 100 দিনের মধ্যে পুরসভা ভোট, পঞ্চায়েত ভোটও নাকি একসাথে হবে। এইটা আমার মনে হয় যে কোথাও একটা ইমপ্লিমেন্টেশনের জায়গায় একটা বড় চ্যালেঞ্জ রয়েছে, ইলেকশন কমিশনকে একটা বড় চ্যালেঞ্জের মধ্যে পড়তে হবে। কোয়েশ্চেন হচ্ছে যে আমি এই কথাটা জানি আর কেন্দ্রের সরকার এই কথাটা জানে না, এরকম তো নয়। তারা তো অনেক বেশি বিচক্ষণ এবং বুদ্ধিমান। আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয় সেটা হচ্ছে যে দেখো, কোনো সরকারের কাছে যদি তার ডেভেলপমেন্ট বা তার ফাইন্যান্সিয়াল সেক্টরে যদি কোনো বড় রকমের সাফল্য থাকে, তাহলে সরকারকে অন্যরকম কোনো অচিনা যেতে হয় না। তুমি দেখবে যে এই চলতি যে সরকার আছে দিন আনে ওয়ালে হ্যায় বলে যে সরকার এসেছিল, তার ফাইন্যান্সের দিক থেকে সাকসেস বা গ্রোথের দিক থেকে সাকসেস খুব একটা কিছু নেই। তার ফলে প্রতি 3 মাস 6 মাস অন্তর অন্তর কিছু না কিছু একটা খেলনা বা কিছু না কিছু একটা মুখ ঘোরানোর বিষয় নিয়ে আসতে হয়। যেমন তোমাকে আমি মনে করিয়ে দিচ্ছি, লোকসভা ভোটের আগে যখন হই হই করে উইমেন এম্পাওয়ারমেন্ট বিল পাস হলো, কারা মুখ ঘোরাচ্ছে? সেই বিলটা পাস করার পরে বলা হলো যে কবে ইমপ্লিমেন্ট হবে না 2029 সালের পর। আজকে কি আমরা সেই বিল নিয়ে আলোচনা করছি না? তার মানে তৎক্ষণিক সেই সময়টা আলোচনা করছি, সেই সময়টা বিজেপি সেখান থেকে যেটুকুনি পলিটিক্যাল ফায়দা নেওয়া ছিল সেটুকুনি নিয়ে আবার সেটা উতরে গেছে, আপাতত 5-6 বছরের জন্য ঠান্ডা করে চলে গেছে। আজকেও যে হঠাৎ করে এক দেশ এক ভোটের কথাটা যে উঠলো, সেটা হচ্ছে যে চলতি পরিস্থিতি থেকে একটা মুখ ঘোরানোর চেষ্টা, এবং গভর্নমেন্টের যেহেতু অন্যান্য জায়গায় সাকসেস নেই, এমপ্লয়মেন্টের জায়গায়, ইনফ্লেশনটাকে কমিয়ে আনার জায়গায়, গ্রোথের জায়গায়, নতুন ইনফ্রাস্ট্রাকচার বিল্ডিং এর জায়গায় নেই, তার ফলে যে একটা তো ন্যারেটিভ রাখতে হবে, একটা তো ডেলিভারেশন, সেই জন্য গোটা দেশকে একটা এক দেশ এক ভোট একটা বিতর্ক নিয়ে একটা ব্যস্ত রাখা। কিন্তু এইটা যে ইমপ্লিমেন্টেশন খুব সহজ বা খুব তাড়াতাড়ি হবে সেটা আমি মনে করি না। শঙ্করদেব, প্লিজ আমাদের সঙ্গে থাকো। প্রীতম, তোমার কাছে খুব স্বাভাবিক প্রশ্ন। শঙ্করদেবের ইঙ্গিত একেবারে স্পষ্ট যে কেন্দ্রের যে সরকার রয়েছে তারা মুখ ঘোরানোর চেষ্টা করেছে, এটা এনে আরো অনেক ইস্যু রয়েছে। তার বাইরে কেন এক ভোট এক দেশ এই আইন কার্যকর করতে হবে অতি দ্রুত? কেনই বা পেশ করতে হবে এই বিল অতি দ্রুত? আসলে কথাটা হচ্ছে যে যদি অতি দ্রুত হতো তারা নিশ্চয়ই আইনমন্ত্রী আজকে জেপিসির কথা বলতো না। আর ভারতীয় জনতা পার্টি যা প্রতিশ্রুতি করে সেটা করে। আমাদের দুটো লাস্ট যে আমরা লোকসভা ইলেকশনে গেছি, দুটো ঘোষণাপত্রেই আমরা লিখেছিলাম যে এক দেশ এক ভোটের পক্ষে আমরা আছি, এবং আজকে থেকে না, এটা আমাদের সংবিধান নির্মাতারা চেয়েছেন যে এক দেশ এক ভোট হোক। এবং আজকে তোমাকে একটা তথ্য দিই যে 1957-এ যখন সেকেন্ড লোকসভা ইলেকশন হয়, তারপর রিপোর্ট পেশ হয়, তখন কিন্তু কংগ্রেস গভর্নমেন্ট ফুল মেজরিটি ছিল। তখন বলা হয়েছিল যে এক দেশ সাইমultaneously ভোট হোক এবং ভোটটা 15 দিনের মধ্যে হয়ে যাক। তখন সবাই সেটাতে স্বীকার করেছিল যে হওয়া উচিত। তারপর এটা বিভিন্ন কারণে আপনার 1968, 1969 বিভিন্ন স্টেট গভর্নমেন্ট কংগ্রেস টপল করে দেয়। তার মধ্যে প্রথম লেফট গভর্নমেন্ট কেরালাতে টপল করে আপনার কংগ্রেস, যে তখনকার প্রাইম মিনিস্টার উনি। তারপর থেকে ওনাদের স্বার্থনাশী কিছু কাজের জন্য আজকে বিভিন্ন সময় যে ভোট শুরু হয়ে যায়। এবার আমরা আজকে যে গতিতে আমরা অর্থনীতিতে এগোচ্ছি, সেইটা গতিতে ধরে রাখার জন্য এবং আমরা বিভিন্ন রকম
ডেটাতে দেখতে পেয়েছি বা বিভিন্ন রকম সার্ভেতে আমরা দেখতে পেয়েছি বা দেখা গেছে যে যারা এইসব নিয়ে কাজ করে তারা বলছে যে একসাথে যদি ভোট করা হয় তাহলে আমাদের জিডিপি মিনিমাম 1 to 1.5% গ্রোথ রেটে বেড়ে যাবে, আমাদের ফিসক্যাল ডেফিসিট কমবে। তো সুতরাং একটুখানি আটকাচ্ছি প্রীতম, তোমার কাছেই আসবো। প্রীতম বলছে যে সমস্ত বিশেষজ্ঞরা রয়েছেন তারা এগুলো সার্ভে করেছেন এবং সার্ভে করে দেখেছেন। অর্থনীতিবিদ অভিরূপ সরকারের সঙ্গে আমরা কথা বলেছিলাম, এছাড়াও সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অশোক কুমার গঙ্গোপাধ্যায়ের সঙ্গেও আমরা কথা বলেছিলাম। তারা ঠিক এক্স্যাক্টলি প্রীতম বিজেপির তরফ থেকে যে প্রসঙ্গ তুলে ধরছে তার পরিপ্রেক্ষিতে কি বলেছেন শোনাবো। ধরুন এই নতুন ব্যবস্থায় 5 বছরে একবার ভোট হবে। এবার কোনো বিধানসভায় যদি 2 বছর পরে সরকার পড়ে যায় তাহলে পরের 3 বছর কিন্তু আর ভোট হওয়ার কোনো সম্ভাবনা নেই। সেই 3 বছর ওই রাজ্যে প্রেসিডেন্টস রুল চালু হবে এবং প্রেসিডেন্টস রুল মানে আমরা জানি কেন্দ্রীয় সরকারের কন্ট্রোল সম্পূর্ণ কেন্দ্রীয় সরকার সেই রাজ্যটিকে কন্ট্রোল করবেন। এটা যদি হয় তাহলে কিন্তু যুক্তরাষ্ট্রীয় কাঠামোর সত্যি একটা আঘাত আসবে বলে আমার বিশ্বাস। আমার মনে হয় এটাই মূল ভয়ের জায়গা। এক দেশ এক ভোট, এই যে একটা শব্দবন্ধের মাধ্যমে কেন্দ্রীয় সরকার মানে সমস্ত ভোট একসময় করানোর চেষ্টা করছে, এটা কিন্তু আমাদের জাতির বৈশিষ্ট্য নয়। সুতরাং এর সঙ্গে জাতিবাদটাকে জুড়ে দিয়ে কেন্দ্রীয় সরকার কিন্তু একটা ব্যাপারটাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু এই ধরনের প্রচেষ্টা আমি ফেডারেল স্ট্রাকচারের পরিপন্থী হবে কি জানি না, কিন্তু গণতন্ত্রের পরিপন্থী। প্রীতম, তুমি বিশেষজ্ঞদের মত শুনলে, গণতন্ত্রের পরিপন্থী কি? দেখুন, অভিরূপ সরকারের বিশেষজ্ঞ কীরকম বিশেষজ্ঞ সেটা আমরা সবাই জানি যারাই পলিটিক্সে আছি। তো আজকে উনি যা বলেছেন ওনার কথা বলেছেন, কিন্তু দেখুন আজকে যেই গণতন্ত্রের কথা B.R. আম্বেদকর বলে গেছিলেন, সেই গণতন্ত্র প্রতিষ্ঠা হওয়ার পর আমাদের কনস্টিটিউশন অ্যাসেম্বলিতে কনস্টিটিউশন অ্যাবজর্ব করার পর 3 দশক ধরে লোকসভা এবং বিধানসভা একসাথে হয়েছে। তখন ফেডারেল স্ট্রাকচারে কোনো আঘাত হয়নি, তখন গণতন্ত্রের কোনো আঘাত হয়নি। আসলে কি বলুন তো, আসলে যে আমি বললাম এইটা শুরু হয়েছিল যে স্টেট এবং জেনারেল ইলেকশন আলাদা করা, কখন থেকে শুরু হয়েছিল? যখন কংগ্রেস গভর্নমেন্ট, এই যে বলেন না যে ফেডারেল স্ট্রাকচারের পরিপন্থী, এই কংগ্রেস গভর্নমেন্ট প্রথম কমিউনিস্ট পার্টির একটা সরকার কেরালাতে উনি ভঙ্গ করে দিয়েছিলেন। তারপর ইন্দিরা গান্ধী, আমাদের মনে আছে যখন উনি, কেন আমার প্রশ্ন হচ্ছে এখন কেন? তার কারণ হচ্ছে যেই জিনিসটা বারবার আজকে থেকে না, 1993 থেকে ল কমিশন থেকে শুরু করে বারবার বলে এসেছি, বারবার যখন ইউপিএ গভর্নমেন্ট ছিল তখন বাজপেয়ীজি, তারপর আডবাণীজি বারবার কথা বলেছেন যে এক দেশ এক ভোটের জন্য। তার কারণ হচ্ছে আমাদের সময় থেকে শুরু করে আমাদের টাকা থেকে শুরু করে সব রকম অপচয়টা বন্ধ হবে। আমি তো রিপোর্ট বলে আমি তো একটা বলি যে প্রায় তুমি দেখা গেছে 5 বছর 870 বার তোমার কোড অফ কন্ডাক্ট লাগে, তার জন্য প্রচুর ডেভেলপমেন্ট আটকে যায়। তো সেইগুলো বন্ধ করার জন্য একবার যারা করা যায়, সেই জন্য আজকে ডেভেলপমেন্টের জন্য একমাত্র ভারতীয় জনতা পার্টি এই সুযোগটা নিয়েছেন। দিস ইজ ফর দ্য নেশন, নট ফর এনি পার্টি। শতরূপ, অনলি ফর নেশন। শতরূপ, দেখুন, যার সংখ্যার জোর আছে, যে গভর্নমেন্ট তৈরি করেছে, সে চাইলে কালকে পার্লামেন্টে সূর্য পশ্চিম দিকে ওঠে এই বিলটাও সংখ্যার জোরে পাস করে নিতে পারে। তার মানে তো এই নয় যে কালকে থেকে সূর্যটা পশ্চিম দিকে উঠবে। আমি বলি 96 সালে তোমার মনে থাকবে পশ্চিমবাংলায় কিন্তু একসাথে লোকসভা বিধানসভা ভোটই হয়েছিল। ও উদাহরণ দিল তো যে রাজ্যের সরকার মাঝখানে কংগ্রেস ফেলে দিয়েছিল, ঠিকই বলেছে, আমি সেই প্রসঙ্গে আসছি। 96 সালে একসাথে পশ্চিমবাংলার বিধানসভা এবং লোকসভা ভোট হয়েছিল, তারপর থেকে সেটা ভেঙে গেল কেন? পশ্চিমবাংলার সরকার কেউ ফেলে দিয়েছে বা মাঝপথে পড়ে গেছে বলে কিন্তু নয়। বাজপেয়ীর নেতৃত্বে যে কেন্দ্রীয় সরকার তৈরি হলো বা তার আগে যুক্তফ্রন্ট সরকার যখন তৈরি হলো গুজরাল বা দেবেগৌড়া, সেই সরকারগুলো স্থায়ী হয়নি বলে কখনো 13 দিনের গভর্নমেন্ট, কখনো 13 মাসের গভর্নমেন্ট, পরে 98-তে আবার ভোট হলো, 99-তে আবার লোকসভার ভোট হলো। সুতরাং 96-তে নির্বাচিত পশ্চিমবাংলার বিধানসভা 2001 অব্দি চললো, কিন্তু 96-তে নির্বাচিত ভারত সরকার চলতে পারলো না বলে বারবার করে ভোট করতে 2004-এ গিয়ে আবার লোকসভার ভোট হলো। হ্যাঁ, এই কারণটা ভেঙে গেল। সুতরাং ভেঙেছে খালি কেন্দ্রের সরকারের হস্তক্ষেপে এমন কিন্তু নয়, বা রাজ্য সরকার পড়ে যায় এমন কিন্তু নয়, কেন্দ্রের সরকারও কিন্তু পড়ে যেতে পারে। অসংখ্য উদাহরণ আছে, রাজীব গান্ধী সরকার পড়ে গেছে, তার চন্দ্রশেখরের সরকার পড়ে গেছে, সো অন অ্যান্ড সো ফোর্থ। দ্বিতীয়, সুতরাং আজকে এই নিয়মটা করতেই পারে, কিন্তু যে বাস্তবতায় আমরা দাঁড়িয়ে আছি, আজ থেকে 30 বছর পরে আবার এই 1 পয়েন্টে এসে দাঁড়াবো, তখন হয়তো এটাকে কোনো রিবুট করা। তুমি এখন থেকে হাত তুলছো কেন? বললে তো এতক্ষণ ধরে, শোনো না একটুখানি, এটাকে রিবুট করা, তার বেশি কিন্তু কিছু না। দ্বিতীয় কথা হচ্ছে, ও কংগ্রেসের গভর্নমেন্ট ফেলে দেওয়ার কথা বললো।
দেখো গভর্নমেন্ট তো ভাই তোমরাও ফেলতে বাকি রাখোনি, কংগ্রেসের কোনো ভালো থাকো কি না থাকো, কোনো খারাপ তো শিখতে বাকি রাখোনি। উত্তরাখণ্ডের গভর্নমেন্ট মোদী সরকার ফেলেছে মাঝপথে, মধ্যপ্রদেশের গভর্নমেন্ট খরিদ ফরত করে এরা ফেলেছে মাঝপথে, এই কয়েক বছরের সাম্প্রতিক ইতিহাস বলছি। মহারাষ্ট্রের গভর্নমেন্ট, কর্ণাটকের গভর্নমেন্ট, এদের জন্য মিড টার্মে পড়ে গেছে, নতুন করে ভোট হয়েছে। অতএব বিজেপিও যখন গভর্নমেন্ট ফেলবে তখনও তো এই প্রশ্নটা চলে আসবে যে তাহলে সেই রাজ্যগুলো কি আবার নির্বাচিত সরকার পাওয়ার জন্য 4 বছর 3.5 বছর অপেক্ষা করবে? 52 সাল থেকেও ভুল বললো, 3 দশক নয় 1.5 দশক, 52 সাল থেকে 67 সাল পর্যন্ত আমাদের দেশে নেশন ওয়ান ইলেকশনই হয়েছিল, একদম ডবল করে দিল ব্যাপারটাকে, যাকে তথ্যগত ভুল। 67 সালের পরে যে বাস্তবতাটা আমরা ফেস করেছি, এই বাস্তবতাটাই কিন্তু রিপিটেড হবে। ও পারলে সংখ্যার জোরে যে যাই বিল পাস করাক না কেন। আর আমার লাস্ট কথা এই প্রসঙ্গে আমি এখন বলছি, মানে বললে এখন অনেক কথা বলা যায়, নিশ্চয়ই পরে সেই সুযোগ পাবো। একটা কথা বলেই শেষ করছি, এই যে সুকান্ত মজুমদার বলছিলেন না পাকিস্তানের স্বার্থ হলে এরা পাস করে দিত, আমি মাঝে মধ্যে ভাবি পৃথিবীতে পাকিস্তান বলে কোনো দেশ না থাকলে বিজেপি বলে কোনো পার্টি থাকতো না, কি দেখিয়ে রাজনীতি করতো। কিন্তু আমি একটা কথা ভেবে দেখার জন্য অনুরোধ করছি তোমাদেরকে, তো আজকে পাকিস্তানে যে আমরা রাষ্ট্র ব্যবস্থা দেখছি গত কয়েক বছরে, বারবার করে সামরিক অভ্যুত্থান, সামরিক শাসন ইত্যাদি ইত্যাদি, ভারতের গণতন্ত্র আজকে 75 পার করে 76 বছর চলছে, গর্ব করে 77 বছর চলছে। গর্ব করে বলতে পারি যে আমাদের দেশে এমনকি প্রধানমন্ত্রী খুন হয়েছেন, তারপরও আমাদের দেশ কখনো আর্মির টেক ওভার দেখেনি, আর্মি রুল দেখেনি। কথাটা আমি এই কারণে বলছি যে পাকিস্তানের গণতান্ত্রিক ব্যবস্থা যেটা দুর্বলতা, আপনারা ভারতবর্ষে কেন সেটাকে রেপ্লিকেট করতে চাইছেন? এই যে ভারতবর্ষের একটা ফেডারেল স্ট্রাকচারের জোর, যে এখানে এবং সংবিধানে পরিষ্কার লেখা আছে, ডক্টর আম্বেদকরের কথা বললো, ডক্টর আম্বেদকররা সংবিধানে পরিষ্কার লিখেছেন যে রাজ্যের সরকার কেন্দ্রের সরকারের অধীনে নয়, রাজ্যের সরকার এবং কেন্দ্রের সরকার দে আর কো ইকুয়ালস। এটা কিন্তু সংবিধানের ভাষা, ডক্টর আম্বেদকরের ভাষা, আমার ভাষা নয়। এই যে ভারতের গণতান্ত্রিক কাঠামোর এই যে জোর, যে এখানে একটা ফেডারেল স্ট্রাকচার আছে, শাসক আছে, বিরোধী আছে, যে আজকে রাজ্যে শাসক সে কেন্দ্রে বিরোধী, যে কেন্দ্রে শাসক সে রাজ্যে বিরোধী, এই স্ট্রাকচারের ফলে ভারতবর্ষের মানুষের এই যে অংশগ্রহণকারী গণতন্ত্র আজকে এত ঝড়ঝাপটা সামলেও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, যা বাংলাদেশ পারেনি, যা পাকিস্তান পারেনি, যা পৃথিবীর টার্কি পারেনি, অনেক দেশ পারেনি, ভারতবর্ষ গোটা পৃথিবীকে করে দেখিয়েছে। আজকে কেন সেইখান থেকে সরিয়ে নিয়ে ভারতের গণতন্ত্রকে আপনারা পাকিস্তানের ছাঁচে ফেলতে চাইছেন? আসল পাকিস্তানপন্থী কারা, আমরা নাকি সুকান্ত মজুমদার, নরেন্দ্র মোদীরা হচ্ছে আসল পাকিস্তানপন্থী রাজনীতিবিদ? প্রীতম আসবো না, প্রীতম প্লিজ সম্রাট বাবুর কাছে আসবো। সম্রাট বাবু, ঠিক এই জায়গাতেই প্রশ্ন, সুকান্ত মজুমদার যে কথা বলছেন বা ইতিমধ্যেই আমরা লোকসভায় যা দেখেছি, বিরোধীদের এই অভিযোগ কেন বারবার করে আসছে? প্রীতম যেমন বললো যে বিশেষজ্ঞদের মতামত, যদিও আমরা অভিরূপ সরকার এবং অশোক গঙ্গোপাধ্যায়ের বক্তব্য তুলে ধরেছিলাম যে অর্থনৈতিক দিক থেকে অনেক বুনিয়াদি হবে, অনেক স্ট্রং হবে, ট্যাক্স বাঁচানোর জন্য চেষ্টা হবে, এই বক্তব্যটাও তো রয়েছে। না, একটা কথা প্রথমেই বলি যে লোকসভা নির্বাচনের আগেই 2024-এর 11ই জানুয়ারি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উচ্চ পর্যায়ের সচিব টি নীতিন চন্দ্রকে চিঠি দিয়ে এই প্রসঙ্গে তার বিরোধিতা জানিয়েছিলেন। কি জানিয়েছিলেন? এই বিলটি অবাস্তব, অগণতান্ত্রিক, হাস্যকর। কারণ ভারতবর্ষের ক্ষেত্রে এই বিলটাকে পাস করাতে গেলে প্রথমে সংবিধান সংশোধন করতে হবে। তা সংবিধান সংশোধন করার শক্তি, গরিষ্ঠতা বিজেপি দলের আছে কিনা তা তারা নিজেরাই বলতে পারে এবং তারা নিজেরাও জানে। সংসদের উভয় কক্ষে সংখ্যাগরিষ্ঠতা পেশ করার ক্ষমতা এই মুহূর্তে বিজেপির নেই। আজ বিলের পক্ষে ভোট পড়েছে 269টি। বিজেপির তরফ থেকে গতকালই হুইপ জারি করা হয়েছিল, সমস্ত সাংসদদের উপস্থিত থাকতে হবে। 20-র বেশি সাংসদ আজ অনুপস্থিত ছিলেন। সংবিধান সংশোধন করতে গেলে 2/3 সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন। রাজ্যসভা 243 জনের মধ্যে 164 জন প্রয়োজন, যেখানে বিজেপি বা এনডিএর 112 জনের বেশি এই মুহূর্তে নেই। লোকসভায় 543টা আসনের ক্ষেত্রে 364টি প্রয়োজন, যেখানে বিজেপি এককভাবে 240টা আসনে আছে এবং এনডিএ নিলে 292 টপকাতে পারছে না। আজ 269টি ভোট পড়েছে পক্ষে, 292টা টপকাতে পারছে না। তাহলে কোনো কক্ষেই তারা 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে, অনেকে আসেনি বলে তো এটা কমে গেছে না, 2/3টা তো কমে গেছে, সেই কারণে 269-এ পাস হয়েছে। বিপক্ষে ভোট দিয়েছে 198। আমি সেই কথাই বলছি যে কোনো পক্ষেই তারা সংখ্যাগরিষ্ঠতা, সংবিধান সংশোধনের 2/3 সংখ্যাগরিষ্ঠতা করতে পারবে। সাপোর্ট করেন কিনা সেটা বলুন না। না, আমরা তো সাপোর্ট করি না, এটা প্রথমেই বলছি, আমাকে বলতে দিন, আগে বলতে দিন। দ্বিতীয় কথা হচ্ছে এই বিলটা যদি পাস হয় তাহলে বহু রাজ্যে ভোট হয় এগিয়ে আনতে হবে, নয় পিছিয়ে দিতে হবে। এটা কিন্তু সংবিধান বিরোধী, এই কথাটা বলা হচ্ছে। মেয়াদ শেষ হওয়ার আগে সরকার পড়ে গেলে আলাদা নির্বাচন করতে হবে, রাষ্ট্রপতি শাসন হবে এবং তারপর তার একটা নির্বাচনের পদ্ধতি আছে। আর নয়তো
অনির্দিষ্টকালের জন্য রাষ্ট্রপতি শাসন জারি থাকবে, সেটা গণতন্ত্রের আপনি পড়ে আসেননি বলে নিক তারপর তুমি তোমার বক্তব্য রেখো, অবশ্যই তোমার কাছে হয় 3 মাসের জন্য, নয় 3 মাস বা 6 মাস পরে রাষ্ট্রপতি শাসন জারি করে নির্বাচন করতে হবে। তাহলে এক দেশ এক ভোটের উদ্দেশ্য এখানেই ব্যাহত হচ্ছে। কেন এই আশঙ্কার কথা ভাবছেন বারবার করে? অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে এক্স হ্যান্ডেলে লিখেছেন, এক দেশ এক ভোট বিলে মানুষের নিয়মিতভাবে ভোট দেওয়ার মৌলিক অধিকার হরণ করা হবে। এই অধিকার সরকারকে দায়বদ্ধ করে। এই বিল গণতন্ত্রের ভিতের ওপরে আঘাত, বাংলা চুপ করে বসে থাকবে না। এই আশঙ্কার জায়গাটা কেন তৈরি হচ্ছে? হ্যাঁ, অবশ্যই আশঙ্কার জায়গা রয়েছে। কারণ একটা জিনিস লক্ষ্য করবেন যে বিজেপি এইবার নির্বাচনে বলেছিল আপকি বার 400 পার। আপকি বার 400 পারটা কেন? তারা 400 আসন নিয়ে ক্ষমতায় আসতে চেয়েছিল। তার প্রধান উদ্দেশ্য কি ছিল? সংবিধানকে পরিবর্তন করা। সংবিধান পরিবর্তন করতে পারলে আরএসএস এর যে লুকানো এজেন্ডা, এক দল এক দেশ এক ভোট এক নিশান এক ভাষা এক ধর্ম, সেটাকে প্রতিষ্ঠা করা, সেই লক্ষ্যে কিন্তু তারা এগিয়েছিল। কিন্তু ভারতবর্ষের মানুষ খুব সচেতনভাবে 400 তো দূরের কথা 240-এ তাদেরকে থামিয়ে দিয়েছে। এবার বিজেপি বেশ কিছুদিন চুপ ছিল। নির্বাচনের পরে হঠাৎ করে তারা এই দেশের এই সামগ্রিক পরিস্থিতি, যেখানে অন্ন বস্ত্র বাসস্থান কর্মসংস্থান ক্ষুধা শিক্ষা স্বাস্থ্য সমস্ত দিকে ব্যর্থ একটা সরকার, দেশের মানুষের নজর ঘোরানোর জন্য তারা জানে এই বিল হয়তো আগামী দিনেও পাস হবে না, কিন্তু একটা জনমত তৈরি করার জন্য, মানুষের দৃষ্টিকে ঘোরানোর জন্য তারা এই বিল নিয়ে সংসদে এবং দেশের মধ্যে একটা নতুন করে জনমত বা বিজেপির পক্ষে একটা হাওয়া তোলার চেষ্টা করছে। শঙ্খ, ঠিক এই জায়গাতেই যে প্রসঙ্গটা অনেক দিন পর আমরা দেখলাম, বিভিন্ন ইস্যুতে দূরত্ব থাকা সত্ত্বেও আজকে কিন্তু লোকসভায় আমরা দেখলাম কংগ্রেস এবং তৃণমূল এক, বিরোধী জোট তো বটেই, অর্থাৎ এই ইস্যুতে বিরোধীদের একজোট হওয়া আরো একটা বার্তা নয় কি শাসক দলকে, কেন্দ্রের শাসক দলকে? শঙ্করদেব, তার কারণ হচ্ছে তো এখন তো দুজনের স্বার্থেই লেগেছে। তারপর আগে যে কারণে ওই ইন্ডিয়া জোটের মধ্যে ঐক্য দেখতে পারোনি, তার কারণ হচ্ছে যে প্রত্যেকের এজেন্ডা পৃথক ছিল। কিন্তু এখানে বিজেপি যে বিলটা পাস করাতে চাইছে তাতে সিপিএম কংগ্রেস তৃণমূল ডিএমকে শিবসেনা মানে উদ্ধব ঠাকরে দল শরদ পাওয়ার সমাজবাদী পার্টি সবাই এফেক্টেড হবে। তো সে কারণে সমষ্টিগতভাবে সবাই আপত্তি জানিয়েছে যে এইভাবে একটা বুলডোজ করা, যে একটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় একটা বিলকে চাপিয়ে দেওয়া শুধু সংখ্যার তাকতে, এটা চলবে না। তো সেই কারণেই আজকে ইন্ডিয়া জোটের মধ্যে ঐক্য দেখতে পাচ্ছ। এটা তো ইস্যু বেসড। আমি আগেও বলেছি যে যখন কমন গ্রাউন্ড তৈরি হবে তখন ইন্ডিয়া জোটের মধ্যে ফের ঐক্য দেখা যাবে। তো আজকে একটা কমন গ্রাউন্ড তৈরি হয়েছে, সেখানে আবার একটা ঐক্য দেখা যাচ্ছে। তো আবার হয়তো দেখবে যে পরবর্তীকালে হয়তো এমন একটা ইস্যু আসছে যে ইস্যুতে কংগ্রেস এবং তৃণমূলের মধ্যে ডিফারেন্স অফ ওপিনিয়ন আছে, সেখানে আবার ঐক্য নেই। যেখানে প্রত্যেকের স্বার্থে আঘাত থাকবে সেখানেই জোট তৈরি হবে এবং সমষ্টিগতভাবে পদক্ষেপ করা দেখা যায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।